স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। এখানে আমি ক্লাস 5-এর বিভিন্ন লেসনগুলি সম্পূর্ণ বাংলায় আলোচনা করছি এবং প্রয়োজন অনুসারে অ্যাক্টিভিটিগুলিও আমি সম্পূর্ণ বাংলায় আলোচনা করছি। আশা করছি এই লেসনগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে এবং এগুলো পড়তে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকে যে লেসনটি করব সেটি হচ্ছে গান্ধী দ্য মহাত্মা। এটি লেসন নাম্বার 1। এই যে গল্পটি রয়েছে এটা সম্পূর্ণ বাংলায় আলোচনা করব লাইন বাই লাইন, এবং এই ভিডিওটি ডিসকাশন করার পর এই চ্যাপ্টারের এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়েও কিন্তু একটা নতুন ভিডিও আসবে। তো তোমরা যদি এর পরবর্তী ভিডিওগুলি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে লেসনটা শুরু করা যাক। তো এখন লেসন 1 গান্ধী দ্য মহাত্মা শুরু করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু বিখ্যাত মনীষীদের কিন্তু ফটো দেওয়া আছে। তো কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে বলেছে। তো আশা করি এই জিনিসগুলো তোমরা সহজেই পারবে। যে প্রথম যে ছবিটি দেওয়া আছে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ টেগোর, দ্বিতীয় যে ছবিটি দেওয়া আছে তিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ, এবং তৃতীয় যার ছবি দেওয়া আছে তিনি হচ্ছে মহাত্মা গান্ধী। তো এই তিনজনের সম্পর্কেই কিন্তু এই পুরো লেসনটাতে আমরা কিন্তু জানতে পারবো। যদিও বেশিরভাগটাই গান্ধীজিকে নিয়ে লেখা, তবুও এই রবীন্দ্রনাথ টেগোর এবং মহাত্মা গান্ধী এই দুজন বিখ্যাত যে মনীষী রয়েছে এদের উল্লেখও কিন্তু এই চ্যাপ্টারটিতে রয়েছে, এই লেসনটিতে রয়েছে। এছাড়াও এখান থেকে জানার মতন সেরকম কিছু নেই। তো যেরকম সাধারণত সমস্ত চ্যাপ্টারের আগে থাকে যে উই শুড লাভ অল হিউম্যান বিংস, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক, এই সমস্ত মোরাল টিচিংগুলো কিন্তু এখানে রয়েছে। তো এগুলো পরীক্ষার জন্য বিশেষ উল্লেখযোগ্য নয়, তবে তোমাদের চরিত্র গঠনের জন্য, পার্সোনালিটি তৈরির জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়া উচিত। তো এখন সরাসরি চলে যাচ্ছি লেসনটি পড়ার জন্য। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে গেল। গান্ধীজি ড্রেস সারপ্রাইজড দ্য বয়। তো গান্ধীজি যে পোশাকটি পরেছিল সেটা কিন্তু সেই বালকটিকে অবাক করে দিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, এরকম একটা মহান মানুষ কিনা কোনো রকম শার্ট পরে নেই। হি ওয়ান্ডার্ড, সে একদম অবাক হয়ে গেল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি? তো দ্য লিটল বয় আস্কড, সেই ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো যে গান্ধীজি তুমি কেন কোনো জামা কাপড় পরো না, কেন কোনো শার্ট পরো না? তো গান্ধীজি এখানে বলেছেন, হোয়ার ইজ দ্য মানি সান? গান্ধীজি আস্কড জেন্টলি, আই অ্যাম ভেরি পোর, আই ক্যান নট বাই এ শার্ট। তো এখানে গান্ধীজি বলেছেন টাকা কোথায়? আমার আমার মানে তাকে নিজের স্থান হিসেবে সম্বোধন করেছে সেই ছোট্ট বালকটিকে। তাকে বলেছে, প্রিয় আমার টাকা কোথায়? এই যে প্রিয় ছেলে, আমার তো টাকা নেই। এবং সে বলেছে আমি খুবই গরিব, আমি একটা শার্ট কিনতে পারি না। দ্য বয় ফেল পিটি, এবং সেই যে ছোট্ট বালকটি সে কিন্তু খুবই দুঃখিত, মানে তার জন্য খুব দুঃখ অনুভব হলো। মাই মাদার সিউজ ওয়েল, সে বলল যে আমার মা খুব ভালো সেলাই করেন। শি মেক্স অল মাই ক্লোথ, সে আমার সমস্ত জামা তৈরি করে দেয়। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, এবং আমি তাকে বলবো তোমার জন্য একটা শার্ট বানিয়ে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক? গান্ধীজি আস্কড। তো গান্ধীজি জিজ্ঞেস করলো তোমার মা এরকম কতগুলো শার্ট বানাতে পারবে? জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। এবং সে বালকটি বলল তুমি বলো তোমার কতগুলো দরকার, আমি ততগুলি তোমাকে বানিয়ে এনে দেবো। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, বলছে তোমাকে আমি ততগুলোই বানিয়ে দেবো যতগুলি তুমি চাও। এরপরে বলেছে গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি কিছুক্ষণ ভাবলো। দেন হি সেইড, আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান। বলছে পুত্র, আমার অনেক একটা বৃহৎ ফ্যামিলি রয়েছে, বৃহৎ পরিবার রয়েছে। আমার যে পরিবার সেটা ভীষণ বৃহৎ। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রায় 40 কোটি ভাই বোন রয়েছে। এটা কি কখনো সম্ভব? 40 কোটি ভাই বোন কি কখনো থাকা সম্ভব? তাহলে 40 কোটি ভাই বোন বলতে গান্ধীজি কাদেরকে বুঝিয়েছেন? টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? বলছে যদি এদের সবার কাছে যদি কোনো রকম শার্ট না থাকে তবে আমি কি করে পরতে পারি? গান্ধীজি সেই ছোট্ট বালকটিকে কিন্তু গান্ধীজি এই কথাটি জিজ্ঞেস করলো যে আমার 40 কোটি ভাই বোনের কাছে কোনো জামা কাপড় নেই, তাহলে আমি কি করে পরতে পারি? তো যতক্ষণ না তাদের কাছে শার্ট আসছে একটা করে, ততক্ষণ আমি আমার গায়ে কোনো জামা কাপড় পরবো না। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, দ্য 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। এই যে উত্তরটা পেলো যে 40 কোটি ভাই বোন, এটা শুনে সেই ছোট্ট বালকটা একদম অবাক হয়ে গেল। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি একদম ঠিক ছিল। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি কেন ঠিক ছিল? কারণ গান্ধীজি মনে করতেন যে এই যে অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সমস্ত জনগণকে গান্ধীজি নিজের ফ্যামিলি মেম্বার, মানে নিজের পরিবারের সদস্য মনে করতো। এর জন্যই কিন্তু সে বলেছে এই 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন, এরা কিন্তু সবাই গান্ধীজির
ফ্যামিলি, বা এরা সবাই কি ভারতবাসী, তাই সমগ্র ভারতবাসী কিন্তু গান্ধীজির ফ্যামিলি। আর এটা হচ্ছে সেই সময়ের ঘটনা যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতো এবং আমাদের উপর ভীষণভাবে অত্যাচার করতো। তো সেই সময় দেশের বেশিরভাগ মানুষ ছিল গরিব, তাদের কাছে দুবেলা দুমুঠো খাবার টাকা অবধি ছিল না, আর পরনে ভালো জামা কাপড় তো দূরের কথা। সেজন্যই কিন্তু গান্ধীজি এই যে ফ্রিডম স্ট্রাগল, এই যে স্বাধীনতার যে আন্দোলন, এই যে স্বাধীনতার জন্য যে কষ্ট, সেগুলো কিন্তু সেখানে গান্ধীজির যে অবদান, তার একটা দৃষ্টান্ত কিন্তু আমরা এখানেই দেখতে পারি, যে তাকে কিন্তু আমরা সবসময় এরকম খালি গায়ে দেখতে পাই, যে কিনা উপরে কোনো বস্ত্র পরিধান করে না, কোনো রকম শার্ট বা পাঞ্জাবি কিছুই পরে না। তো এটা কেন? কারণ সেই সময় যে দরিদ্রতা, এমন নয় যে তার কাছে টাকা নেই। উনি কিন্তু একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। দীর্ঘদিন উনি আফ্রিকাতে তার এই ওকালতির কাজ করেছেন, কিন্তু দেশে ফিরে এসেছেন শুধুমাত্র এই ভারতবাসীর জন্য, তাদের দুর্দশার জন্য। তাদের দুর্দশা দেখে তিনি নিজেকে আটকাতে পারেননি, কিন্তু তিনি সমস্ত টাকা পয়সার মোহ ত্যাগ করে উনি কিন্তু এই ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেকে একদম সঁপে দিয়েছিলেন, এবং এই ভারতবাসীর জন্য কিন্তু তিনি আমরণ লড়াই করে গেছেন, যাতে আমাদের ভারতবর্ষ খুব তাড়াতাড়ি স্বাধীনতা অর্জন করতে পারে। তো এই ছিল এই চ্যাপ্টার লেসন 1-এর প্রথম যে ধাপ সেটা। এরপরে আমরা চলে যাব নেক্সটে কী রয়েছে। অ্যাক্টিভিটি 1, 2 এগুলো আমরা পরে করব, আগে আমরা চ্যাপ্টারটা পড়ে নিই। এখানে দেখতে পাচ্ছ গান্ধীজি অনেকের সাথে হেঁটে যাচ্ছেন। তো এই যে হেঁটে যাওয়ার উদ্দেশ্য কী, সেটাকে আমরা এই নেক্সট লেসনটিতে পড়তে পারবো। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তো এই যে ভারতের যে স্বাধীনতার যে যুদ্ধ, মানে স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য কিন্তু গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন এবং ফান্ড কালেক্ট করতেন। ফান্ড মানে কি? তহবিল উনি জোগাড় করতেন এইভাবে। তারপরে ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একদিন তিনি কোথায় গেলেন? ওড়িশাতে গেলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, ওখানে তার সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হলো। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেইট, তিনি কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, তিনি এতটাই বৃদ্ধ। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল একদম ধূসর বর্ণের। হার শাড়ি ওয়াজ টর্ন, তিনি যে শাড়িটি পরেছিল সেটা একদম ছেঁড়া ছিল। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, আর সেই বৃদ্ধ মহিলা কিন্তু গান্ধীজিকে চিনতে পেরেছে, যে এই হচ্ছে সেই বিখ্যাত গান্ধীজি, মহাত্মা গান্ধী, যে কিনা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতবাসীর জন্য নিজেকে সঁপে দিয়েছেন। তো সেই বৃদ্ধ মহিলাটি তাকে চিনতে পেরে কিন্তু গান্ধীজির কাছে গিয়ে তার পা ছুলো। দেন শি গেভ হিম এ কয়েন, তারপর সেই যে ওরা যে তহবিল গঠন করেছিল, তার জন্য ওরা কালেকশন করেছিল, তার জন্য কিন্তু সেই বৃদ্ধ মহিলা তাকে কিন্তু একটি কয়েন দিলেন। যার পরনের ছেঁড়া শাড়ি, যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হয়তো তার শারীরিক অসুস্থতা এতটাই, সে কিনা কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের জন্য একটা কয়েন কিন্তু সেখানে দান করলো। জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, আর এই যে তহবিল রক্ষার দায়িত্ব কার ছিল? জামানলাল বাজাজ নামে একজনের। তো হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, সে স্বভাবতেই যখন সেই কয়েনটি দেখলো, গান্ধীজিকে দিল, সে গান্ধীজির কাছ থেকে সেই কয়েনটা চাইলো, বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি মানা করে দিলেন। কেন? জামানলাল ওয়াজ সারপ্রাইজ, জামানলাল ভীষণ অবাক হয়ে গেলেন। আই কিপ 1000 of rupees, জামানলাল সাইড, বলছে আমি তো হাজার হাজার টাকা রাখি। জামানলাল বলল, তাহলে একটা কয়েন কেন আমাকে দিচ্ছেন না? দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। তো গান্ধীজি বলল, এই যে কয়েনটা, এটা কিন্তু ওই হাজার হাজার কয়েনের থেকেও বেশি দামি। ইফ আ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ 1000 or 2, বলছে যদি কোনো মানুষের লাখ লাখ টাকা থাকে, সে 1000 বা 2000 টাকা দিতেই পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই যে একটা কয়েন, এটাই হয়তো শুধুমাত্র তার সম্বল ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কত মহান একটা কাজ করলেন উনি, যে ওনার যে একটা মাত্র সম্বল কয়েন সেটাই দিয়ে দিলেন। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর, তো বলছে আমি তাই এই যে একটা কয়েন, এটাকে 1 কোটির থেকেও বেশি মূল্যবান মনে করি। গান্ধীজি এক্সপ্লেন, এইভাবে কিন্তু গান্ধীজি ব্যাপারটাকে বুঝিয়ে বললেন কেন সেই কয়েনটি উনি জামানলাল বাজাজের হাতে তুলে দিতে চান না, বা সেই তহবিলের খাতে তুলে দিতে চান না। হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, আর সেই কয়েনটি কিন্তু গান্ধীজি নিজের কাছে সবসময়ের জন্য রেখে দিয়েছিল। তো এটা হচ্ছে গান্ধীজির যে মহানতা, বা গান্ধীজি স্বাধীনতা আন্দোলনেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকজন কীভাবে যে যোগদান করেছিল, সেটা কিন্তু এখানে আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি। চলো এবার নেক্সট যে চ্যাপ্টার লেসনের যে নেক্সট পার্ট আছে সেখানে চলে যাই। অ্যাক্টিভিটিগুলো আমি বলছি বারবার, যেগুলো পরের ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজি কার সাথে বসে আছে, একটু আগে এনার সাথে কিন্তু তোমাদের পরিচয় করালাম। ইনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো
তো তার সাথে এখানে কিন্তু গান্ধীজি বসে আছে। তাহলে আমরা বুঝতে পারছি এই সমস্ত যে মানুষগুলি ছিল, মহান মানুষগুলি, এই সমস্ত মহান ব্যক্তিরা কিন্তু একই সময়ের। তো চলো দেখছি কি লেখা আছে এদের সম্বন্ধে। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। তো গান্ধীজির যে কাজকর্মগুলো ছিল সেগুলো কী দিয়ে পরিপূর্ণ ছিল? ভালোবাসা, শান্তি এবং সমান, সকলেই সমান, এগুলো দিয়েই কিন্তু এই গান্ধীজির কাজকর্মগুলো একদম পরিপূর্ণ ছিল। এখন কার কথা উল্লেখ এসেছে? স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। আর এই যে গান্ধীজির যে ধারণা কাজকর্ম নিয়ে, এই একই ধারণা আর কারা পোষণ করতো? স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগর। তো স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। আর স্বামী বিবেকানন্দ কী চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন সমগ্র ধর্মের মধ্যে একটা একতা থাকবে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। আর এই যে ধর্মের মধ্যে যে একতা, এটা নিয়ে কিন্তু উনি 1893 সালে শিকাগোতে একটা বক্তৃতা দিয়েছিলেন। স্পোক এখানে বলতে বোঝাতে চেয়েছেন তিনি একটা স্পিচ দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। আর এটা ছিল স্বামী বিবেকানন্দ নিয়ে, তিনি শিকাগোতে একটা বক্তৃতা দিয়েছিলেন ধর্মের উপর। আর রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ট্যাগর শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব, এটা 1905 সালে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। আর এই যে রাখি বন্ধন উৎসব, এটা ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক একতার একটা উৎসব, এই উৎসব। আর 1905 সালে কিন্তু একটা বিখ্যাত ঘটনা ঘটে, বলেছিলাম যে এটা তৎকালীন ব্রিটিশ ভারতের কথা। আর 1905 সালে এই যে বাংলা, অধুনা বাংলাদেশ, এখনকার বাংলাদেশ আর আজকের পশ্চিমবঙ্গ, দুটো কিন্তু এক ছিল। আর 1905 সালে কিন্তু লর্ড কার্জন তার আদেশ দিয়ে এই দুই বাংলাকে ভাগ করে দেয়। আর সেই দিনই এই রাখি বন্ধন উৎসব 1905 সালে রবীন্দ্রনাথ চালু করেন, একটা সাম্প্রদায়িক একতা এবং ভ্রাতৃত্বের উদ্দেশ্যে। তো দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। আর এই যে তিনজন মানুষ, এই তিনজন মানুষ কিন্তু একদম অমর হয়ে রয়েছেন তাদের চিন্তাধারা এবং তাদের কাজের জন্য। তো এগুলোই কিন্তু তিনজনের কাজের মধ্যে সাদৃশ্যতা রয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদের লেসনটা শেষ হলো। এই যে একজন স্বামী বিবেকানন্দের ছবি এখানে একটা দেওয়া রয়েছে। তো এই বিখ্যাত মানুষরা কিন্তু আমরা কখনোই ভুলে যাব না, তারা তাদের কাজের মাধ্যমে কিন্তু আমাদের কাছে অমর হয়ে রয়েছে। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা পড়া শেষ হলো। নেক্সট পরবর্তীতে আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পারলে এই যে চ্যানেলের শেষে একটা টেলিগ্রাম, মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, তোমরা সেখানে জয়েন করে থাকতে পারো, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপডেট পেতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ অবধি যদি ভিডিওটি দেখে থাকো, অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে যাবে। বাই।